হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের 12 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, তোমরা বলতেই পারো যে এটাই এই সিজনের লাস্ট এপিসোড হতে চলেছে, মানে এই সিরিজটা এখানেই শেষ। আর ফাইনালি আমরা এর লাস্ট এপিসোড নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা মিজুকিকে দেখতে পাই যে ঘুমের মধ্যে একটা দুঃস্বপ্ন দেখছিল। সারাদিন ওর সাথে যা যা অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেমন ওর ওপর ফুলের টপ পরা থেকে শুরু করে বাকি সবকিছু, সেই সব কথাই ওর স্বপ্নে দেখছিল। হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর ও বেশ ভয় পেয়েছিল। ওর মনে আগের দিনে সেই সব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘুরপাক খাচ্ছিল, যার কারণে ও ভয়ে রীতিমতো কাঁপছিল। তাই ও বিছানা থেকে নেমে সোজা বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। ঠিক তখনই আমাদের হিরো ইজুমির ঘুম ভেঙে যায়। ও খেয়াল করে যে মিজুকি ওর বিছানায় নেই। বাথরুম থেকে আওয়াজ আসছিল, তাই ও বুঝতে পারে যে মিজুকি ওখানেই আছে। কিছুক্ষণ পর মিজুকি মুখ ধুয়ে বেরিয়ে আসতেই ইজুমি ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এখনো জেগে আছো কেন? মিজুকি একটু ইতস্তত করে উত্তর দেয়, আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। ইজুমি খুব শান্তভাবে ওকে বলে, কোনো ব্যাপার না, তুমি চাইলে আমার পাশে এসে শুতে পারো। মিজুকি প্রথমে অন্যমনস্ক ভাবে হ্যাঁ ঠিক আছে বলে ফেলে, কিন্তু পরক্ষণে ওর মাথায় আসে ইজুমি কি বলেছে। ও চমকে গিয়ে বলে, কি বললে তুমি, তোমার পাশে শোবো? ইজুমি অবাক হয়ে বলে, হ্যাঁ, এটা এত চিৎকার করার কি আছে? এন্ড ভাই, এই বলেই ও মিজুকির হাত ধরে টেনে নিজের পাশে শুইয়ে দেয়। তারপর কম্বলটা ঠিক করতে করতে বলে, চলো এবার ঘুমিয়ে পড়ো, বিছানা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভাবা যায় ইজুমি এতটাই সহজ সরল ভাবে ওকে পাশে শুইয়ে দিল যেন এটা কোনো ব্যাপারই না, আর তারপর নিজে ওর পাশে আরামে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমাদের মিজুকির অবস্থা তো খারাপ। ও মনে মনে ভাবছিল, এখানে হচ্ছেটা কি? এই ছেলেটা আমার পাশে এভাবে ঘুমোচ্ছে, ওর কি মনে হয় আমি এত সহজে ঘুমাতে পারবো? ও আসলে ভাবছেটা কি? মিজুকির হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আর তারপর আমরা ইজুমিকে দেখি যে মিজুকির দিকে তাকিয়েই ছিল। দেখতে দেখতেই কখন যে ওর নিজেরও চোখ লেগে যায় তাও টেরও পায় না। আর ফাইনালি আমাদের সকালের সিন দেখানো হয়। আমরা নাকাতসুকে দেখি যে লিটারালি ওদের ঘরের ভেতরে ঢুকে পড়ে, মানে ওদের রুমের ভেতরে। আর ঢুকেই ও যা দেখে তাতে ওর চোখ কপালে উঠে যায়। ও দেখে যে ইজুমি আর মিজুকি দুজনে একই বিছানায় ঘুমোচ্ছে। তোমরা তো জানোই যে নাকাতসু মনে মনে মিজুকিকে কতটা পছন্দ করে, তাই এই দৃশ্যটা ওর কাছে একদমই সহ্য করার মতো ছিল না। ও রেগে গিয়ে চিৎকার করে বলে, এখানে কি হচ্ছে? তোমরা দুজন একটা বিছানা শেয়ার করছো কেন? তোমাদের কি লজ্জা শরম বলে কিছু নেই? তখন আমাদের ইজুমি ঘুম থেকে উঠে বলে, হ্যাঁ লজ্জা, কিন্তু কেন? আমরা তো দুজনেই ছেলে, একসাথে ঘুমাতেই পারি, এতে এত অবাক হওয়ার কি আছে? ইজুমির এই উত্তর শুনে নাকাতসুর রাগ আরো বেড়ে যায়। ও রাগে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। ওর কাছে এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল যে মিজুকি অন্য কারো একটু কাছাকাছি আছে, যদিও সবাই জানে না যে আমাদের হিরোইন মিজুকি আসলে একটা মেয়ে। এরপর সিন শিফট হয় আর আমরা জানতে পারি যে আজ স্কুলের ফেস্টিভ্যালের তৃতীয় এবং শেষ দিন। আজ স্কুলের বাইরে থেকে অনেক লোকজন ঘুরতে আসবে। চারদিকে একটা উৎসবের আমেজ। মিজুকি চারপাশের পরিবেশ দেখে খুব খুশি হয়ে বলছিল, সত্যি কি দারুণ লাগছে সবকিছু। ওর সাথে নাকাতসুও ছিল। ঠিক তখনই ওদের বন্ধু কায়াশিমা একটা ক্যামেরা নিয়ে হাজির হয়। মিজুকি ওকে জিজ্ঞেস করে, তুমি আবার আজ কি করছো? কায়াশিমা বলে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই বলেও মিজুকি আর নাকাতসুর একটা ছবি তোলে। কিন্তু ছবিটা দেখার পর ওদের দুজনেরই হুঁশ উড়ে যায়, কারণ এটা কোনো সাধারণ ছবি ছিল না। ছবিটার মধ্যে ওদের পেছনে কয়েকটা ভূতের মতো আবছা আকৃতি দেখা যাচ্ছিল। এটা দেখে বেচারা নাকাতসু তো ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে কায়াশিমা হয়তো কোনো ফিল্টার ব্যবহার করেছিল, কিন্তু নাকাতসুর অবস্থা দেখার মতো ছিল। এরপর আমরা মিজুকিকে দেখি যে নাকায়োকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে ও বেশ কিছুটা এগিয়ে যায় আর সেখানে নানবাকে দেখতে পায়। নানবা একটা ডিটেকটিভের চরিত্রে অভিনয় করছিল। এন্ড ভাই, মেয়েরা ওর অভিনয় দেখে একেবারে পাগল হয়ে যাচ্ছিল। নানবা এই সুযোগের পুরো ফায়দা তুলছিল, মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ও অভিনয়ের মাঝেই একটা মেয়েকে কাছে টেনে নিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে বাকি মেয়েরা তো উত্তেজনায় চিৎকার করতে থাকে। সবাই বলতে থাকে, নানবা কি কিউট, কি কুল। ঠিক সেই সময় মিজুকি নাকায়োকে দেখতে পায়। আর তোমরা তো জানোই নাকায়ো নানবাকে পছন্দ করে, তাই ওর নানবার আশেপাশেই ঘুরঘুর করছিল। মিজুকি নাকায়োকে ধরে বলে, তুমি এখানে কি করছো? আমাদের একটা কাজ ছিল, মনে নেই? চলো এখান থেকে, আমি তোমায় কখন থেকে খুঁজছি। এই বলে ওর নাকায়োকে একরকম টানতে টানতে নিয়ে যেতে থাকে। এন্ড সাডেনলি যাওয়ার পথেই মিজুকির চোখ পড়ে ইজুমির উপর। ও দেখে ইজুমিকে অনেকগুলো মেয়ে ঘিরে ধরেছে আর ওর সাথে ছবি তোলার জন্য রীতিমতো ঝগড়া করছে। মেয়েরা ওর খুব কাছে চলে আসছিল, ওকে জোর করে ধরে নিজেদের দিকে টানছিল। এন্ড ভাই, এই সবকিছু দেখে আমাদের হিরোইন মিজুকির মনে কিন্তু একদমই ভালো লাগছিল না। ওর মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি আর জেলাসি কাজ
কাজ করছিল। ও আর সহ্য করতে না পেরে সোজা ইজুমির কাছে যায়, ওর অন্য হাতটা ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসে। ও বলে, অনেক হয়েছে, এখন চলো, আমার তোমার সাথে কাজ আছে। কিছুটা দূরে আসার পর ইজুমি জিজ্ঞেস করে, কি হয়েছে, কি কাজ বলো। মিজুকি তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কিছু না, তোমার সাথে আমার কোনো কথা নেই। এই বলেও সেখান থেকে চলে যায়। ইজুমি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে ভাবে, মেয়েরাও সত্যি অদ্ভুত, নিজেই বলল কাজ আছে আর এখন কথাই বলতে চাইছে না। মিজুকি যেই কিছুটা এগিয়ে যায় অমনি আরো কিছু মেয়ে ওকে ঘিরে ধরে ওর ছবি তুলতে শুরু করে। মিজুকি বিরক্ত হয়ে বলে, এবার তোমরা আমার পেছনে কেন পড়েছ? মেয়েরা উত্তরে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে তাই তোমার ছবি তুলছি। এই পুরো ঘটনাটা দূর থেকে নাকাতসু আর কায়াশিমা দেখছিল। ওরা নিজেদের মধ্যে বলছিল, মেয়েরা সত্যি অদ্ভুত, একটা ছেলে মেয়ের সাজে সেজেছে, এতে এত ইন্টারেস্টিং কি খুঁজে পাচ্ছে ওরা। ঠিক তখনই মিজুকির পেছন থেকে ডর্ম 3 এর মাসাও আসে। আর ভাই, এই ছেলেটা একটা ভ্যাম্পায়ারের গেটআপ নিয়েছিল। ও এসে মিজুকির সাথে ফ্লার্ট করতে শুরু করে আর বলে, অনেক হয়েছে, এবার আমার পালা। এই বলে ও মিজুকিকে ঘিরে থাকা সমস্ত মেয়েদের নিজের দিকে আকর্ষণ করে নিয়ে চলে যায়। যাওয়ার আগে ও মিজুকিকে বলে, দুঃখিত মিজুকি, তোমার অডিয়েন্স চুরি করার জন্য। নাকাতসু এটা দেখে রেগে আগুন হয়ে যায়। ও চিৎকার করে বলে, দাঁড়া তুই, আমাদের অডিয়েন্স নিয়ে যাওয়ার সাহস কি করে হয় তোর? আর এই বলে নাকাতসু মাসাওয়ের পিছু নেয়। কিন্তু কিছুটা যাওয়ার পরেই ও দেখে মাসাও উধাও হয়ে গেছে। তখনই ও ডর্ম 1 এর কিছু ছেলেকে কথা বলতে শোনে। ওরা মিজুকিকে নিয়ে কিছু একটা প্ল্যান করছিল। ওরা বলছিল, যাই হয়ে যাক, মিজুকির ব্যাপারটা তুমি সামলে নেবে, ওকে ওখানে পৌঁছাতে দেওয়া যাবে না। ওদের কথা শুনে নাকাতসু বুঝতে পারে যে ওরা মিজুকির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। ঠিক তখনই ওর মনে একটা প্রশ্ন জাগে, ওরা মিজুকির সাথে কি করতে চায়? আর তখনই কেউ একজন নাকাতসুর পায়ে সুরসুরি দিতে শুরু করে। নাকাতসু বিরক্ত হয়ে পেছনে ফিরতেই দেখে এটা সেই সাদা চুলের ছেলেটা। নাকাতসু রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো আর আমার পায়ে এভাবে টাচ করছিলে কেন? আমি শুধু মেয়ের গেটআপ নিয়েছি, আমি ছেলেই। ছেলেটা তখন বলে, আমি তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তুমি এখানে কি করছো? নাকাতসু সরাসরি বলে, আমি জানি তোমরা মিজুকির বিরুদ্ধে কিছু একটা প্ল্যান করছো। ছেলেটা অবাক হয়ে বলে, কি সব আজে বাজে বকছো? কে বলেছে তোমায় এসব? নাকাতসু বলে, তোমার বন্ধুরাই বলছিল। কিন্তু ওরা পেছনে ঘুরে দেখে সেই ছেলে দুটো সেখান থেকে উধাও হয়ে গেছে। নাকাতসু তখন ছেলেটাকে চ্যালেঞ্জ করে বলে, ঠিক আছে, আমি দেখব তোমরা কিভাবে মিজুকির ক্ষতি করো। এই বলে ও সেখান থেকে দৌড়ে সোজা ইজুমির কাছে যায় আর ওকে পুরো ঘটনাটা জানায়। ইজুমি সব শুনে বলে, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল ডর্ম 1 এর ছেলেরা কিছু একটা গন্ডগোল করবে। এরপর সিন শিফট হয় স্টেজের ওপর। সেখানে মেয়ে সেজে থাকা সমস্ত ছেলেদের ডাকা হয়। ঘোষণা করা হয় যে এদের মধ্যে থেকে মাত্র 12 জনকে পরের রাউন্ডের জন্য বেছে নেওয়া হবে। সেই তালিকায় মিজুকি, নাকায়ো আর ডর্ম 3 এর আরো একজন সহ মোট 4 জনের নাম ঘোষণা করা হয়। এরপরই আমরা দেখি ডর্ম 1 এর সেই ছোট ছেলেটা কাডোমা, সে মিজুকির কাছে আসে আর বলে, মিজুকি সেনপাই, আমার আপনার সাথে একটু কাজ ছিল, আপনি কি আমার সাথে একটু দূরে আসতে পারবেন? তো মিজুকি বলে, ঠিক আছে, আমি আসছি। আর ও মিজুকিকে নিয়ে বেশ কিছুটা দূরে যেতে থাকে। মিজুকি বলে, হ্যাঁ, কি ব্যাপার, তুমি কাডোমা তাই না, ডর্ম 1 থেকে? ও বলে, হ্যাঁ, আমার নাম কাডোমা, আর আমার আপনার কাছে কিছু জিজ্ঞেস করার ছিল। আর ভাই, এভাবেই ওকে কথায় কথায় ভুলিয়ে অনেক দূরে নিয়ে যেতে থাকে। যেতে যেতে মিজুকি ওকে জিজ্ঞেস করে, তুমি এত ছোট বয়সে ক্যারাটে ক্লাব কেন জয়েন করলে? কাডোমা উত্তরে বলে, ছোটবেলায় সবাই আমাকে নিয়ে মজা করত, তাই আমি ঠিক করেছিলাম এমন কিছু করব যাতে ওরা আমাকে নিয়ে মজা করা বন্ধ করে দেয়। এখানে এসে আমি সিনপাইদের দেখে অনুপ্রাণিত হয়েছি আর ক্যারাটে জয়েন করেছি। আর এখানে মিজুকির ইজুমির কথা মনে পড়ে যায়। মানে ঠিক এভাবেই সে নিজেও তো ইজুমিকে ফলো করেছে, আর মেয়েটা তো আমেরিকা থেকে জাপানে চলে এসেছে। মিজুকি ওকে বলতে যাচ্ছিল যে ওর গল্পটাও অনেকটা একই রকম, কিন্তু তার আগেই কাডোমা ওকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। অ্যান্ড সাডেনলি সেখানে আসতেই ডর্ম 1 এর আরো 3-4 জন ছেলে হাজির হয়। ওরা কাডোমাকে বলে, খুব ভালো কাজ করেছো কাডোমা, এবার তুমি যেতে পারো, বাকিটা আমরা সামলে নেব। কাডোমার মুখে একটা অপরাধ বোধের ছাপ ছিল। ও বুঝতে পারছিল যে ও মিজুকির সাথে খুব ভুল কাজ করেছে। মিজুকি অবাক হয়ে যায়। ও বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে আর ওরা আমায় এভাবে ঘিরে ধরেছে কেন। ওদের মধ্যে একজন বলে, অনেক হয়েছে, ওকে ধরো আর এখান থেকে নিয়ে চলো। ওদের উদ্দেশ্য ছিল মিজুকিকে আটকে রাখা যাতে ও 200 মিটারের রেসে অংশ নিতে না পারে আর হেরে যায়। অ্যান্ড ভাই, ওরা মিজুকিকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নাকায়ো সেখানে এসে পড়ে। ও চিৎকার করে বলে, তোমরা মিজুকিকে কোথায় নিয়ে যাচ্ছ? আর এই বলে ও ওদের সাথে লড়তে শুরু করে। কিন্তু ওদের মধ্যে একজন নাকায়োর মুখে সজোরে একটা ঘুষি মারে। আর এখানে নাকায়ো বলে, দাঁড়া তুই, তোর সাহস কি করে হয় আমার মুখে ঘুষি মারার? আর নাকায়ো লাভ দিয়ে ওদের একজনকে সজোরে একটা লাথি মারে। কিন্তু ভাই, ওরা এখানে সংখ্যায় বেশি ছিল আর নাকায়োকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দেয়। কোনো ক্রমে নাকায়ো সেখান থেকে পালিয়ে বাকিদের কাছে যায় আর সবটা খুলে বলে। অন্যদিকে ইজুমি হোজোকে ধরে জেরা করছিল, সত্যি করে বলো, তোমরা মিজুকিকে কোথায় নিয়ে গেছো? হোজো বলছিল, আমি সত্যি কিচ্ছু জানি না। ঠিক তখনই সেখানে সেই ছেলেটা
কাডোমা চলে আসে আর সব ব্যাপার পরিষ্কার হয়ে যায়। মানে হোজো এই সব ব্যাপারে কিছুই জানতো না। আমরা যেমন শুরু থেকে ভাবছিলাম যে ওই সব কিছু করাচ্ছে, কিন্তু ভাই ও কিছুই করায়নি, বরং ওর গ্রুপের ভেতরে অন্য একটা ছেলে ছিল যে এই সব কিছু করিয়েছে। তখন ইজুমি বলে, তাড়াতাড়ি নিয়ে চলো, ওরা মিজুকিকে কোথায় রেখেছে। সবাই মিলে তখন মিজুকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইজুমি দৌড়াতে দৌড়াতে মনে মনে ভাবছিল, যখনই আমি মিজুকির আশেপাশে থাকি না, তখনই ও কেন বিপদে পড়ে, এবার যেন ওর কিছু না হয়। ওরা খুঁজতে খুঁজতে দেখে যে মিজুকিকে একটা স্টোর রুমের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। মিজুকি দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু ভেতরের দুজন ওকে ধরে রেখেছিল। ঠিক তখনই নাকাচু হিরোর মতো এন্ট্রি নেয়। ও এক লাথিতে দরজা ভেঙে ফেলে আর সোজা একটা ছেলের মুখে লাথি মারে। ও বলে, দাঁড়া, আজ তোদের আমি ছাড়বো না। এরপরে ইজুমি ভেতরে ঢোকে। ও সোজা মিজুকির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। মিজুকি অবাক হয়ে বলে, ইজুমি কি হয়েছে? ইজুমি আবেগপূর্ণ গলায় বলে, চুপচাপ এভাবেই কিছুক্ষণ থাকো। ওর গলা শুনেই বোঝা যাচ্ছিল যে ও মিজুকির জন্য কতটা চিন্তিত ছিল। অন্যদিকে প্রতিযোগিতার মঞ্চে কোনো প্রতিযোগী উপস্থিত ছিল না, তাই আয়োজকরা ঘোষণা করে যে যেহেতু আর কোনো প্রতিযোগী নেই, তাই এই প্রতিযোগিতার বিজয়ী হলো ডর্ম 3-র 34 নম্বর প্রতিযোগী। আর এই প্রতিযোগী আর কেউ নয়, আমাদের ওই চশমা পরা ছেলেটা, যাকে নানবা জোর করে মেয়ে সাজিয়েছিল। আরও মনে মনে বলছিল, নানবা, এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, দেখে নিও তুমি। এইদিকে সবাই জানতে পারে যে এই পুরো কাণ্ডটা ডর্ম 1-এর কিছু ছেলে ঘটিয়েছে। ডর্ম 1-এর ক্যাপ্টেন এসে নানবার কাছে ক্ষমা চায়। নানবা বলে, কোনো ব্যাপার না। মিজুকি, এই ব্যাপারে তোমার কি বলার আছে? মিজুকি বলে, কিচ্ছু না, ব্যাস আমরা মাফ করে দিলাম আর কি। এরপর ফাইনাল রেসের সময় হয়, কিন্তু নাকাতসুরের পায়ে চোট লাগার কারণে ও দৌড়াতে পারছিল না। তখন নানবা এগিয়ে আসে আর বলে, কোনো চিন্তা নেই, মিজুকির সাথে আমি দৌড়াবো। আর এরপর যা হয় তা এক কথায় অসাধারণ। মিজুকি আর নানবা একসাথে রেসে অংশ নেয় এবং খুব সহজেই রেসটা জিতে যায়। ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে, সবাই বাড়ি ফিরছে। ইজুমি আর মিজুকি একসাথে হাঁটছিল, চারপাশের বাতাস বইছিল। ইজুমি মিজুকের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলে, জানো মিজুকি, আমি হয়তো তোমাকে কোনো দিনও হারাতে চাই না। ওর কথাটা বাতাসের শব্দে ঠিকমতো শোনা যায়নি। মিজুকে জিজ্ঞেস করে, কিছু বললে? বাতাসের জন্য শুনতে পেলাম না। ইজুমি একটু হেসে মুখ ঘুরিয়ে বলে, না কিছু না, আর বলেও যদি থাকি আমি দ্বিতীয়বার বলবো না। মিজুকি তখন অভিমানের সুরে বলে, এইটা কিন্তু খুব অন্যায়। আর এই মিষ্টি ছোট্ট মুহূর্তটার সাথে এই এপিসোড এবং এই সিজন এখানেই শেষ হয়ে যায়। ইজুমির মনের কথা হয়তো মিজুকি শুনতে পায়নি, কিন্তু আমরা দর্শকরা ঠিকই বুঝতে পেরেছি। ওদের এই সুন্দর সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা জানার জন্য আমাদের হয়তো পরের সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ফাইনাল এপিসোড আর পুরো সিজনটা? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো অ্যানিমের নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।